সুমার গল্পের আসরে সবাইকে স্বাগত। ক্লাসিক সাহিত্যের নানা স্বাদের ছোট গল্প নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। আজ পড়ব বনফুল রচিত গল্প অন্তরালে। গল্পটা পুরো শোনার অনুরোধ রইল এবং গল্প শুনে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। পুরাতন বন্ধু উমানাথ বাজপেয়ী কর্ম হইতে অবসর লইয়া কাশীবাস করিতে যাইতেছিল। দিল্লি এক্সপ্রেস ভাগলপুর পর্যন্ত আসিয়া থামিয়া গেল। সামনের স্টেশনে একটি গাড়ি লাইনচ্যুত হইয়া পথ আটকাইয়াছিল। উমানাথ জানিত আমি ভাগলপুরে আছি। গাড়ি ছাড়িবার প্রচুর দেরি আছে দেখিয়া সেই পুরাতন বন্ধুত্বটা ঝালাইয়া লইবার মতলবে নিজের জিনিসপত্র নামাইয়া একটা ছ্যাকড়া গাড়িতে আরোহণ করিল এবং খুঁজিয়া খুঁজিয়া আমাকে বাহির করিয়া ফেলিল। পুরাতন বন্ধুকে দেখিয়া আনন্দিত হইলাম। বলিলাম, আজ আর তোমার যাওয়া হচ্ছে না, এসেছো যখন থেকেই যাও দু একদিন। আজকের দিনটা তো থাকতেই হবে মনে হচ্ছে, কাল যদি গাড়ি চলে তখন দেখা যাবে। সন্ধ্যার পর ছাদের উপর ক্যাম্প চেয়ার বিছাইয়া উভয়ে বিশ্রামভালাপে রত হইলাম। পূর্বজীবনের নানা কথার পর তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি তো এসপি হয়েই রিটায়ার করলে। হ্যাঁ, ডিআইজি হওয়ার হলো না। চাকরি জীবনটা কেমন লাগলো? রটন, নরকবাস। পয়সা করে কেমন রোজগার হলো? তা মন্দ হয়নি। গোটা দুই ছেলে আছে, তাদের উচ্ছন্ন যাবার পাথেও রেখে যাব। কেন, লেখাপড়া শেখেনি তারা? ম্যাট্রিকের বেড়া পার হতে পারেনি। আর ছেলেপিলে নেই তোমার? তিনটি মেয়ে আছে, তিনটি বিধবা, তার মধ্যে একটি পাগল। একটা অস্বস্তিকর নীরবতা ঘনাইয়া আসিল। বাজপেয়ী হঠাৎ আবার বলিল, বাবা বিশ্বেশ্বরের চরণে যাচ্ছি, ভরসা আছে তিনি ঠেলে ফেলে দেবেন না। দু চারটে ভালো কাজ করেছি জীবনে। বলিলাম, তোমার জীবনের অভিজ্ঞতা নিশ্চয়ই খুব বিচিত্র। কোনো সাহিত্যিক জানতে পারলে হয়তো আমাদের সাহিত্যেও শার্লক হোমস, পায়রো বা ফাদার ব্রাউন দেখা যেত। তাতে সাহিত্যের কি হবে জানি না। আমার যে ধরনের অভিজ্ঞতা তা অত্যন্ত সাদামাটা, চাঁচা ছোলা, পরিষ্কার ব্যাপার। কোনো বুদ্ধিমান ডিটেকটিভের দরকার হয় না তার জন্যে। ডিটেকটিভ দরকার হতে পারে কে কিভাবে ঘুষ খাচ্ছে তাই ধরবার জন্যে, চোর ডাকাত খুনি ধরবার জন্যে নয়। আমাদের দেশের ডিটেকটিভরা ইংরেজ আমলে অন্তত দেশের সচ্চরিত্র ভদ্রলোকেদেরই ফাঁসাবার চেষ্টা করত খালি। টেররিস্ট মুভমেন্টের কথা ভেবে দেখো। আমি নিজের সপক্ষে শুধু এইটুকু বলতে পারি যে বিপ্লবী দু একটি ছেলেকে আমি হাতের মুঠোর মধ্যে পেয়েও ছেড়ে দিয়েছি। সেই জন্যই হয়তো বিশ্বেশ্বর আমাকে দয়া করতে পারেন। বলো না শুনি দু একটা ঘটনা। ঠিক এই সময় ভিতর হইতে গৃহিণীর আহ্বান আসিল, খাবার দেওয়া হয়েছে, তোমরা খাবে এসো। গল্পটা চাপা পড়িয়া গেল। সকালেই আমার কাজের ভিড়, গল্প শুনিবার অবসর নাই। বলিলাম, তোমার গল্পটা আর শোনা হলো না, আজ থেকে যাও। না ভাই, জিনিসপত্র সব পৌঁছে গেছে, স্টেশনেই পড়ে আছে হয়তো। গল্পটা লিখে পাঠিয়ে দেব, তবে যে ঘটনাটা বলতে যাচ্ছিলাম তাতে আমার কৃতিত্ব কিছু নেই। তবে গল্পটা তোমার মন্দ লাগবে না বোধ হয়। বীভৎস গল্প, তবে তার অন্তরালে কিছু পাবে হয়তো। বাজপেয়ী সেই দিনই চলিয়া গেল। দিন 10-12 পরে সত্যই সে নিম্নলিখিত গল্পটি লিখিয়া পাঠাইয়াছিল। তার গল্পটি ছিল এইরকম। আমি যখন শেরপুরায় বদলি হইয়া আসিলাম তখন আমাকে প্রথম প্রথম একটু অসুবিধায় পড়িতে হইয়াছিল। একেবারে নূতন জায়গা, পরিচিত লোক তেমন কেহ নাই যে কাজকর্মের পর দুই দণ্ড গল্প করিয়া কাটায়। তখনও আমি বিবাহ করি নাই।
মন্ত্রও লই নাই। অবসর পাইলে তাস খেলিতাম, কিন্তু শেরপুরায় তখন কোনো ক্লাব ছিল না। সাধারণত দারোগার সঙ্গীর অভাব হয় না, অনেকে বরং দারোগার সহিত ভাবই করিতে চায়। কিন্তু ইহারা অধিকাংশ ক্ষেত্রে যে জাতীয় লোক হয়, তাহাদের সহিত অবসর বিনোদন করিবার মতো প্রবৃত্তি আমার তখন ছিল না। আমি যথাসম্ভব ন্যায়নিষ্ঠভাবে এই কাজ করিবার চেষ্টা করিতাম এবং পারতপক্ষে এমন কোনো লোকের সহিত মিশিতাম না যাহারা আমার নিষ্ঠাকে বিচলিত করিতে পারে। সুতরাং শেরপুরায় প্রথম কিছুদিন নিঃসঙ্গ জীবনই যাপন করিতে হইয়াছিল। হঠাৎ একদিন বিধাতা কৃপা করিলেন। বাল্যবন্ধু সুরনাথের সহিত বহুকাল পরে হঠাৎ পথে দেখা হইয়া গেল। সুরনাথ শুধু আমার বাল্যবন্ধুই নয়, আমার দূর সম্পর্কের ভগ্নিপতিও। বলা বাহুল্য, হাতে স্বর্গ পাইলাম। শুনিলাম সুরনাথ শেরপুরা হইতে ক্রোশ 2 দূরে সস্তায় কিছু জমি কিনিয়াছে এবং সেই জমিতেই বসবাস করিতেছে। আমাকে সেখানে যাইবার জন্য অনুরোধ করিল। প্রতিশ্রুতি দিলাম যাইব এবং সেই দিনই গেলাম। আমার ঘোড়া ছিল, বিশেষ কোনো অসুবিধা হইল না। বৈকালে গিয়াছিলাম, তখনও দিনের আলো ছিল। দেখিলাম সুরনাথ যে স্থানে বসবাস করিয়াছে সে স্থানটি লোকালয়ের একেবারে বাহিরে। একটু বিস্মিত হইলাম। বীরভূম জেলায় তাহার বাড়ি ছিল, কিছু জমিদারিও ছিল। সেরকম নির্বান্ধব পুরীতে আসিয়া বসবাস করিতে গেল কেন? জিজ্ঞাসা করিলাম। মিনু এখানে আছে তো? মিনু আমার দূর সম্পর্কীয় সেই ভগ্নীর নাম। না, সে ভাই অনেকদিন আগে মারা গেছে, সেই জন্যেই তো দেশে আর ভালো লাগলো না, এখানে পালিয়ে এসেছি। দেশের বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়ে এখানেই বিঘে 50 জমি কিনেছি। ছেলেপিলে হয়নি? না, একেবারে একা থাকি এখানে। ঠিক একা নয়, ওই যে দূরে একটা বাড়ি দেখছো, ওখানে আমার এক বন্ধু থাকে। সেও আমার সঙ্গে জমি কিনেছিল, দুজনে একসঙ্গে চাষবাস করি, বেশ আছি। ওরে ভজুয়া, চা নিয়ে আয়। চায়ের সঙ্গে কিছু খাবে নাকি? না। আর বিয়ে করনি? না, ও সবে আর রুচি নেই। ভজুয়া একটু পরে চা লইয়া আসিল। ভজুয়াকে দেখিয়া অস্বস্তি বোধ করিলাম। কুচকুচে কালো রং, খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কিছু গোঁফদাড়িও আছে, কিন্তু সুবিন্যস্ত নয়, খাপচা খাপচা। চক্ষু দুইটি ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর, মনে হয় সাপদের চক্ষু। ভজুয়া চা দিয়া চলিয়া গেলে জিজ্ঞাসা করিলাম, এ চাকর কোথায় পেলে? এখানকারই লোক? না, বাইরের, মাসখানেক হলো এসেছে এখানে। কেন? অতি বদ চেহারা। তা বটে, মাইনে নেয় না, পেট ভাতাতেই কাজ করে, তাই রেখেছি। চেহারা খারাপ বটে, কিন্তু খুব কাজের। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কাজ করতে পারে। চেহারাটা অবশ্য খুবই খারাপ। ভজুয়া প্রসঙ্গ চাপা পড়িয়া গেল। সুরনাথের বন্ধু কালীপ্রসাদ দ্বার প্রান্তে দর্শন দিলেন। লোকটি এক চক্ষু। আলাপ করিয়া মনে হইল বেশ আমোদ প্রিয়। প্রকাশ পাইল তিনিও অবিবাহিত। আমারও তখন বিবাহ হয় নাই। হাসিয়া বলিলাম, চতুর্থ আর একজন অবিবাহিত লোক জুটলে আমরা ব্যাচেলার্স ক্লাব করতে পারতাম। কালীপ্রসাদ বলিলেন, আছেন একজন, আমাদের সঙ্গে তেমন আলাপ হয়নি এখনো। মাস 2 আগে তিনিও এখানে জমি কিনবেন বলে এসেছেন। সুরনাথ, মিস্টার বক্সিকে খবর পাঠাও না একটা। দারোগা বাবুর নাম শুনলে হয়তো চলে আসবেন, আমাদের সঙ্গে ভালো করে আলাপটাও হয়ে যাবে, কার্ড ক্লাবটারও গোড়াপত্তন হবে। বেশ, ভজুয়াকে পাঠাচ্ছি।
একটা চিঠি লইয়া ভজুয়া সাইকেল চড়িয়া চলিয়া গেল। আমরা গল্প করিতে লাগিলাম। গল্প কিন্তু জমিল না। কালীপ্রসাদ বাবুর অদ্ভুত এক চক্ষুটি রসভঙ্গ করিতে লাগিল। শেষে না জিজ্ঞাসা করিয়া পারিলাম না, আপনার চোখটি গেল কি করে? এক বাঘিনীর পাল্লায় পড়েছিলাম। বাঘিনী শিকার করার শখ আছে নাকি? ছিল এককালে। কালীপ্রসাদ বাবুর চোখ অদ্ভুত একটা ভাব ক্ষণিকের জন্য ফুটিয়া উঠিল। দেখিলাম সুরনাথও তাহার দিকে চাহিয়া একটা অদ্ভুত হাসি হাসিতেছে। আমি বলিলাম, তাহলে তো আপনি গুণী লোক মশাই, বলুন বলুন, শুনি আপনার শিকার কাহিনী। কালীপ্রসাদ হাসিয়া উত্তর দিলেন, সে অনেক লম্বা কাহিনী, আর একদিন শুনবেন, আজ আমার একটু কাজ আছে। কালীপ্রসাদ বাবু উঠিয়া পড়িলেন। আমার মনে হইল গল্পের সুরটা যেন কাটিয়া গেল। কালীপ্রসাদ বাবু চলিয়া যাইবার পর আর একটা ব্যাপারে একটু বিস্মিত হইলাম। বাড়ির ভিতরের দিক হইতে নারী কণ্ঠের একটা কলহাস্য ভাসিয়া আসিল। সুরনাথ সঙ্গে সঙ্গে আমার দিকে চাহিল, অর্থাৎ বুঝিবার চেষ্টা করিল হাসিটা আমি শুনিয়াছি কিনা। শুনিয়া থাকিলে কিভাবে তাহা গ্রহণ করিয়াছি। জিজ্ঞাসা করিলাম, বাড়িতে কোনো মেয়ে ছেলে আছে নাকি? তা আছে বই কি, চাকরানি আছে, চাকরদের বউ আছে। কেন, তুমি অন্য কিছু ভাবছো নাকি? না না। সুরনাথের চোখ মুখে কেমন একটা হিংস্র ভাব যেন ক্ষণিকের জন্য মূর্ত হইয়া মিলাইয়া গেল। সুরনাথ আমার বাল্য বন্ধু, তাহার সহিত আত্মীয়তাও আছে, কিন্তু সহসা অনুভব করিলাম তাহাকে আমি চিনি না। যাহাকে আমি চিনিতাম সে অন্য লোক। ভজুয়া ফিরিয়া আসিয়া খবর দিল বক্সিবাবুর মাথা ধরিয়াছে বলিয়া আসিতে পারিলেন না। আমিও উঠিয়া পড়িলাম। আমার ঘোড়া ছিল, ঘোড়ায় উঠিতে যাইতেছি, এমন সময় ভজুয়া শতপ্রবৃত্ত হইয়া আগাইয়া আসিয়া বলিল, হুজুর, আমি লণ্ঠন আর লাঠি নিয়ে আপনাকে মাঠটুকু পার করে দিয়ে আসি। কেন? এ মাঠে বড় বড় গোক্র সাপ আছে হুজুর, সেদিন একটা ঘোড়াকেই কামড়েছিল। সুরনাথও সে কথা সমর্থন করিল। বলিলাম, তবে চলো। আমি অশ্বপৃষ্ঠে উঠিলাম। ভজুয়া লাঠি ও লণ্ঠন লইয়া আমার আগে আগে চলিতে লাগিল। তাহাকে জিজ্ঞাসা করিলাম, তোমার দেশ কোথা? আগে মানভূম হুজুর, পুরুলে থেকে কোষ 5 হবে। দেশ ছেড়ে এখানে এলে কেন? কলেজায় সব মরে গেল যে হুজুর, তাই যেদিকে দুচোখ যায় বেরিয়ে এলাম। ভজুয়াকে বেশি দূর যাইতে হইল না, কারণ আমার হাবিলদার সাহেব সাইকেলে চড়িয়া আমার খোঁজে আসিতেছিলেন। থানায় একটা দাঙ্গার সংবাদ আসিয়াছিল। হাবিলদার সাহেব দেখলাম ভজুয়াকে চেনেন। বলিলেন, কে, ভজু নাকি? আজ শহরে যাওনি? না। ভজুয়া চলিয়া গেলে হাবিলদার সাহেব বলিলেন, ভজু প্রত্যহ গাঁজা কিনিবার জন্য আবগাড়ির দোকানে যায়, বলিয়া একটু হাসিলেন। তাই নাকি? আপনি জানলেন কি করে? আমিও ভাং কিনতে যাই যে, রোজই দেখা হয়। ও। হাবিলদার সাহেব আর একটা কথাও বলিলেন, ভজু খুব গুণী লোক হুজুর, অনেক রকম গাছগাছরা চেনে, অনেক ভালো ওষুধও দিতে পারে। শুনলাম সুরনাথ বাবু ওকে নিজের চিকিৎসার জন্যই রেখেছেন। সুরনাথ বাবুর অসুখ আছে নাকি কোনো? দেখে তো কিছু মনে হলো না। হাবিলদার সাহেব কয়েক সেকেন্ড চুপ করিয়া থাকিয়া একটু নিম্ন কণ্ঠে বলিলেন, শুনেছি পুরনো গনোরিয়া, এখানকার অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম ওর চিকিৎসা করেছেন, কিছু হয়নি। এখন ভজু ওকে ওষুধ দিচ্ছে। আমি এসব খবর শুনিয়া খুব বিস্মিত নয়, একটু বিচলিত হইলাম।
আমি তো এখানে অনেক দিন আছি হুজুর, অনেকের অনেক খবর জানি। সুরনাথ বাবু সবজি বাগানের মালিক আমাকে বলেছিল একদিন। সুরনাথ বাবু আপনার কেউ হয় নাকি? এসব খবর শোনার পর তাহার সহিত আত্মীয়তা আছে এ কথা আর বলিতে পারিলাম না। বলিলাম, ছেলেবেলায় একসঙ্গে এক স্কুলে পড়তাম, সেদিন রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল, তাই এসেছিলাম। হাবিলদার বলিলেন, ওর ভারী বদনাম এখানে, ওর কানা দোস্তিও ভালো নয়। উপরোক্ত ঘটনার পর আমি আর সুরনাথের কাছে যাই নাই, যাইবার উৎসাহ পাই নাই। একদিন কিন্তু যাইতে হইল। গভীর রাত্রে সুরনাথের একটি চাকর, ভজুয়া নয় অন্য চাকর, আসিয়া আমাকে যে সংবাদটি দিল তাহা ভয়ানক। বলিল, সুরনাথকে এক প্রকাণ্ড গক্ষুর দংশন করিয়াছে। সুরনাথ অবিলম্বে আমাকে একজন ডাক্তার লইয়া যাইতে অনুরোধ করিয়াছে। জিজ্ঞাসা করিলাম, সাপে কামড়েছে? সাপটাকে দেখেছিস? সবাই দেখেছি হুজুর, প্রকাণ্ড গক্র সাপ। বাবুর ঠোঁট মুখ সব নীল হয়ে গেছে, অতি কষ্টে কথা বলতে পারছেন। অতি কষ্টে আপনার কথা বললেন। ডাক্তার মৈত্রকে লইয়া যত শীঘ্র সম্ভব অকুস্থলে গিয়া উপস্থিত হইলাম। গিয়া দেখিলাম সুরনাথ মারা গিয়াছে। তাহার মুখটি নীল, মনে হইতেছে কেহ যেন কালি মাখাইয়া দিয়াছে। পায়ের গোছে 2-3 স্থানে দড়ি বাঁধা রহিয়াছে। শুনিলাম পায়ের পাতায় সাপটা কামড়াইয়াছিল। ক্ষতস্থানের উপর ভজুয়া কি একটা জংলি গাছের পাতা বাটিয়া লাগাইয়া দিয়াছে। ডাক্তার মৈত্র পাতা বাটাটা জল দিয়া পরিষ্কার করিয়া ক্ষত চিহ্নটি দেখিলেন। 2টি কালো কালো বিন্দু পাশাপাশি দেখা গেল। 2টি বিন্দুর মধ্যে প্রায় 1/2 ইঞ্চি ব্যবধান। ডাক্তার মৈত্র ভ্রুকুঞ্চিত করিয়া টর্চ ফেলিয়া বিন্দু 2টিকে বারবার নিরীক্ষণ করিতে লাগিলেন। তারপর বলিলেন, খুব বড় সাপ মনে হচ্ছে। সাপটা কত বড় ছিল? প্রকাণ্ড সাপ হুজুর, 5-6 হাত হবে। ভজুয়া বলিল, আরো বড়। আমি ডাক্তার মৈত্রকে প্রশ্ন করিলাম, বড় সাপ বুঝলেন কি করে? 2টো দাঁতের মাঝখানে কত বড় ফাঁক দেখছেন না? আমি অত বড় ফাঁক আগে দেখিনি। ভজুয়া বলিল, অত বড় সাপও আজ্ঞা আমরা দেখিনি কখনো। কি বলো যদু? যদু নামক মালিটি সে কথা স্বীকার করিল। আরও অনেকে সাপটি দেখিয়াছিল। সকলেই সমস্বরে বলিল, সাপটি সত্যই প্রকাণ্ড বড়। ঘরের মধ্যে এবং বারান্দায় প্রায় 20-25 জন লোক সমবেত হইয়াছিল। জিজ্ঞাসা করিলাম, এতগুলো লোক সবই কি সুরনাথের চাকর? কে একজন উত্তর দিল, কালীপ্রসাদ বাবুর চাকরদেরও ভজুয়া ডেকে এনেছে। কালীপ্রসাদ বাবু কোথায়? তিনি আসেননি তো দেখছি, ঘুমুচ্ছেন বোধহয়। ব্যাপারটা একটু অস্বাভাবিক বোধ হইল। ভজুয়া কালীপ্রসাদ বাবুকে খবর দেয়নি? ভজুয়া কোথা গেল? ভজুয়ার কোনো সাড়া পাওয়া গেল না। ভিড়ের ভিতর হইতে একজন আগাইয়া আসিয়া বলিল, বাবুকে কি ডেকে আনবো? তুমি কে? আমি তার চাকর। তিনি 9টার পর ওষুধ খেয়ে শুয়ে পড়েন কিনা, ঘুম এসে গেলে ভজুয়া তার ঘুম ভাঙাতে মানা করে দিয়েছে, তাই তাকে আমরা কেউ ওঠাইনি। ভজুয়া মানা করেছে? আগে হ্যাঁ, এরা দুজনই তো ভজুয়ার তৈরি কি ওষুধ রোজ খান। আমি ডেকে আনছি তাকে। লোকটি চলিয়া গেলে আমি যদু নামক মালিটির নিকট হইতে সন্ধ্যা হইতে কি কি ঘটিয়াছিল, কে কে আসিয়াছিল খবর লইতেছিলাম। এমন সময় সেই লোকটি যে কালিকা প্রসাদ বাবুর ডাকিতে গিয়েছিল ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া খবর দিল যে কালীপ্রসাদ বাবুকে কে খুন করিয়া গিয়াছে। আমরা ঘটনাস্থলে পৌঁছিয়া যাহা দেখিলাম তাহা ভয়াবহ। দেখিলাম কালীপ্রসাদ বাবুর দ্বিতীয় চক্ষুটিকে উপড়াইয়া লইয়া গিয়াছে।
সমস্ত বালিশ রক্তে ভাসিয়া যাইতেছে। আর একটা চমকপ্রদ ঘটনাও প্রায় সঙ্গে সঙ্গে ঘটিল। কালীপ্রসাদ বাবু ঘরের পাশেই আর একটা ঘর ছিল, ছোট। সেই ঘরের ভিতর হইতে একটা খড়খড় শব্দ শোনা গেল। দুই ঘরের ভিতর ছোট একটা বন্ধ কপাট ছিল। কপাটটা খুলিতেই তাহার ভিতর হইতে প্রকাণ্ড একটা নেউল বাহির হইয়া আসিল এবং নিমেষের মধ্যে অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। সকলেই দেখিতে পাইল নেউলটার পায়ে এবং মুখে রক্ত মাখা। সে যেদিক দিয়া চলিয়া গেল, লণ্ঠন লইয়া দেখিলাম রক্তাক্ত পদচিহ্ন রাখিয়া গিয়াছে। কিছুক্ষণের জন্যে আমরা সকলেই কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িলাম। বলিলাম, ভজুয়াকে ডাকো। ভজুয়ার কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। সে অন্তর্ধান করিয়াছিল। অনেক খোঁজাখুঁজি করিয়াও তাহাকে আর পাওয়া গেল না। একজন বলিল, সে হয়তো বক্সিবাবুকে খবর দিতে গেছে। দেখো তো। আমি এবং ডাক্তারবাবু বাড়িটির চারিদিক লণ্ঠন এবং টর্চ লইয়া যতটা পারিলাম দেখিলাম। অন্ধকারে বিশেষ কিছুই দেখা গেল না। যে লোকটি বক্সিবাবুর বাড়ি গিয়াছিল সে ফিরিয়া আসিয়া বলিল, বক্সিবাবুর বাড়িতে ভজুয়া তো নাই, বক্সিবাবুও নাই। তখন ডাক্তারবাবুকে বলিলাম, ব্যাপার ক্রমশ ঘোরতর হয়ে আসছে ডাক্তার মৈত্র। আমি তো সঙ্গে কোনো পুলিশ আনিনি। আপনি বাইক করে থানায় চলে যান। হাবিলদার সাহেবকে জন কয়েক কনস্টেবল নিয়ে এক্ষুনি চলে আসতে বলুন। তারা যেন বন্দুকও আনে। ডাক্তার মৈত্র বলিলেন, আমি যাচ্ছি। লাশ দুটোকে পোস্টমর্টম করতে হবে। আমার বিশ্বাস এর ভিতরে অনেক রহস্য আছে। পুলিশ এবং বন্দুকের নাম শুনিয়া অনেকেই সরিয়া পড়িল। আমি, সুরনাথের মালি যদু এবং আরও গোটা দুই লোক হাবিলদার সাহেবের অপেক্ষায় বসিয়া রহিলাম। এরকম অভিজ্ঞতা আমার আর কখনো হয় নাই। ফাঁকা মাঠের মাঝে অসংখ্য ঝিল্লি ডাকিতেছে, আকাশে নক্ষত্রের ঝাঁক, কাছে দূরে বড় বড় গাছ। বসিয়া বসিয়া ভাবিতেছিলাম, কে ইহাদের খুন করিল এবং কেন করিল? সুরনাথের মৃত্যু যে সর্পাঘাতে হয় নাই এবং কালীপ্রসাদের চক্ষু যে নেউলে উপড়াইয়া লয় নাই, এ বিষয়ে আমার সন্দেহ ছিল না। কিন্তু সাপটাকে অনেকে দেখিয়াছে, নেউলটাকেও আমরা দেখিলাম। নেউলটার মুখে এবং পায়ে রক্তও ছিল। ডাক্তার মৈত্র বলিয়েছেন, সুরনাথের পায়ের ক্ষতচিহ্নটি সন্দেহজনক। ক্ষতবিন্দু দুইটির মধ্যে ফাঁক অনেক বেশি। কিন্তু সাপ যদি প্রকাণ্ড হয়, তাহা হইলে... আমার চিন্তাধারা সহসা ব্যাহত হইল। একটা নারী কণ্ঠের কলহাস্যে চমকাইয়া উঠিলাম। মনে পড়িল, প্রথম দিনও ওই হাসি শুনিয়াছিলাম। যদুকে জিজ্ঞাসা করিলাম, হাসছে কে? ছুকরি বোধ হয়। ছুকরিকে? যদু একটু চুপ করিয়া রহিল। তাহার পর উত্তর দিল, ওকে বাবু কিছুদিন আগে রেখেছিল। কোথা সে? ভিতরে আছে বোধহয়। ডেকে নিয়ে এসো তো। যদু ভিতরে চলিয়া গেল। একটু পরে ফিরিয়া আসিয়া বলিল, কই ভিতরে দেখছি না, বাইরে কোথাও আছে বোধহয়। ডাকো তাকে। বাইরে বড় অন্ধকার বাবু, আমার ভয় করছে বেরুতে। যদুর দোষ ছিল না, আমার নিজেরই গা ছমছম করিতেছিল। যে লণ্ঠনটা জ্বলিতেছিল সেটারও শিখা ক্রমশ ম্লান হইয়া আসিতেছিল। নাড়িয়া দেখিলাম তেল নাই। শঙ্কিত হইয়া পড়িলাম, আর তেল আছে? তেল আর নয়, তবে পেট্রোম্যাক্স আছে একটা, তাতে তেল থাকতে পারে। পিছন দিকের ঘরে আছে পেট্রোম্যাক্সটা। পেট্রোম্যাক্সটাই জ্বালো। স্পিরিট আছে তো? দেখি। যদু লণ্ঠনটা লইয়া ভিতরে গেল এবং একটু পরে আর্তকণ্ঠে চিৎকার করিয়া উঠিল, সাপ সাপ! ছুটিয়া গেলাম। দেখিলাম পিছনের ঘরে সত্যই একটা বিরাট গক্ষুর ফনা তুলিয়া দাঁড়াইয়া আছে। যদু বলিল,
সাপটা ওই ঝুড়ির মধ্যে ছিল। এরকম ঝুড়ি এখানে আগে দেখিনি, তাই মনে হলো এটা কোথা থেকে এলো। যে তুলে দেখতে গেছি আর অমনি বাপরে বাপ, খুব বেঁচে গেছি। যদু ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। আমি দেখিলাম ঝুড়িটা সাপুড়েদের ঝুড়ি। সাপটা ফনা তুলিয়া দাঁড়াইয়া আছে। আমার কাছে লোডেড রিভলভার ছিল। সাপটা পলাইতে পারিল না, এক গুলিতেই ভুসাই হইল। গুলিটা মাথায় লাগে নাই, ঘাড়ের কাছে লাগিয়াছিল। আবার সেই হাসিটা শুনিতে পাইলাম, এবার অনেক দূরে। কি যে করিব মাথায় আসিল না। হাবিলদার সাহেব ও কনস্টেবলরা না আসা পর্যন্ত কিছুই করবার উপায় ছিল না। প্রায় ঘণ্টা দুই পরে তাহারা আসিল। তাহারা আসিবার পর চারিদিকটা তন্ন তন্ন করিয়া খুঁজিলাম, কিন্তু ভজুয়া বা ছুকরির সন্ধান পাইলাম না। বক্সিবাবু অন্তর্ধান করিয়াছিলেন। 5-6 জন পুলিশকে পাহারায় রাখিয়া আমি অবশেষে ফিরিয়া আসিলাম। পরদিন বোঝা গেল পুলিশরা অবশ্য জাগিয়া পাহারা দেয় নাই, কারণ সকালে পোস্টমর্টেম করিবার জন্য ডোমেরা যখন লাশ লইতে আসিল, তখন দেখা গেল সুরনাথেরও চক্ষু দুইটি নাই, কেবল দুইটি রক্তাক্ত গহ্বর রহিয়াছে। শব ব্যবচ্ছেদ করিয়া উভয়েরই পেট হইতে প্রচুর আফিং পাওয়া গেল। সিভিল সার্জন বলিলেন আফিংই উভয়ের মৃত্যুর কারণ। সাপটা সবও ব্যবচ্ছেদিত হইয়াছিল। এটা অবশ্য ডাক্তার মৈত্র আলাদা করিয়াছিলেন। দেখা গেল সাপটার 20 দাঁত নাই, 2-1 দিন পূর্বেই তাহা তুলিয়া ফেলা হইয়াছে। এই বিষয়ে সন্দেহ রইল না যে বক্সিবাবু, ভজুয়া এবং ছুকরি এই রহস্যময় হত্যাকাণ্ডের সহিত সংশ্লিষ্ট। কয়েকটা পায়ের এবং হাতের ছাপ সংগ্রহ করিয়া আমরা হুলিয়া করিয়া দিলাম, পুরস্কারও ঘোষণা করিলাম, কিন্তু তাহাদের আর নাগাল পাইলাম না। কেন যে তাহারা উভয়কে এমন নৃশংসভাবে হত্যা করিয়াছিল তাহাও বুঝিতে পারি নাই, কারণ সুরনাথ এবং কালীপ্রসাদের একটি জিনিসও চুরি যায় নাই। বুঝিতে পারিলাম মাসখানেক পরে। একটি পত্র আসিয়া রহস্য উদ্ঘাটন করিল। পত্রটি এই: দারোগা বাবু, ইতিপূর্বে বহুবার আপনাদের ফাঁকি দিয়াছি, এবারও দিলাম। এ পত্র আপনাদের লিখিতাম না, কিন্তু পাছে আপনারা কতগুলি নির্দোষ লোককে ধরিয়া সাজা দেন, তাই সত্য ঘটনাটা প্রকাশ করিতেছি। যাহাদের আমরা খুন করিয়াছি তাহারা উভয়েই চরিত্রহীন দুর্বৃত্ত ছিল। অকথ্য অসংযমের ফলে উভয়েই সিফিলিস, গনোরিয়া তো হইয়াই ছিল, উভয়ে অসমর্থও হইয়া পড়িয়াছিল। দৈহিক অপটুতা কিন্তু তাহাদের মানসিক কামনাকে নিবৃত্ত করিতে পারে নাই। স্ত্রী সম্ভোগ করিবার ক্ষমতা তাহাদের ছিল না, কিন্তু বাসনা লোপ পায় নাই। এ নষ্ট ক্ষমতা ফিরিয়া পাইবার জন্য বহু প্রকার চিকিৎসকের শরণাপন্ন হইয়াছিল, কিন্তু কোনো ফল হয় নাই। অবশেষে তাহারা এক ভয়াবহ কাণ্ড করিয়া বসিল। জানি না কাহার নিকট হইতে তাহারা শুনিয়াছিল যে কোনো জীবন্ত কুমারীর চক্ষু উপড়াইয়া যদি তাহা কাঁচা গিলিয়া খাওয়া যায়, তাহা হইলে তাহাদের যৌবন ফিরিয়া আসিবে। এই বিশ্বাসে একদিন রাস্তা হইতে একটি ছোট মেয়েকে তাহারা ভুলাইয়া লইয়া যায়। মেয়েটি পথ হারাইয়া ফেলিয়াছিল, কিন্তু বিধাতার এমনই চক্র, যখন তাহারা একটি নির্জন পোড়ো বাড়িতে মেয়েটির চক্ষু উৎপাটন করিতেছিল, তখন মেয়েটির মাসি সেখানে আসিয়া পড়ে। মেয়েটির মাসি চুরি ফেরি করিত। চুরি ফেরি করিতে করিতে ক্লান্ত হইয়া পড়িলে ওই পোড়ো বাড়ির ভিতরের দিকের বারান্দায় একটু হাত পা ছড়াইয়া বিশ্রাম করিবার জন্য সে মাঝে মাঝে সেখানে আসিত। সেদিন আসিয়া সে দেখিল ভিতরের দিকে একটা ঘরে বসিয়া 2টা লোক মদ খাইতেছে, তাহাদের হাতে কাপড়ে রক্তের দাগ। তখনও সে বুঝতে পারে নাই
যে তাহার বোনের মেয়েকেই তাহারা নৃশংসভাবে হত্যা করিয়াছে। সে নিঃশব্দে ঢুকিয়াছিল এবং উঠানে নিঃশব্দে দাঁড়াইয়া তাহাদের ক্রিয়াকলাপ প্রত্যক্ষ করিতেছিল। হঠাৎ লোক দুইটা তাহাকে দেখিতে পাইল এবং জানালা টপকাইয়া পলায়ন করিল। তখন মেয়েটি কৌতূহলী হইয়া ঘরে ঢুকিয়া যাহা দেখিল তাহা মর্মান্তিক। তাহার বঞ্ঝী মুনিয়ার রক্তাক্ত চক্ষুহীন মৃতদেহটা পাশের ঘরেই পড়িয়াছিল। সে চিৎকার করিল না। মেয়েটি বুদ্ধিমতী। সে ভাবিল, চিৎকার করিয়া লোক জড়ো করিলে সে নিজেই হয়তো খুনের দায়ে জড়াইয়া পড়িবে। সে পুলিশেও গেল না। আমার সহিত তাহার এবং তাহার বোনের যোগাযোগ আছে। পুলিশের সন্দেহ ছিল, তাই তাহারা পুলিশকে এড়াইয়া চলিত। সে সোজা আমার নিকটে আসিয়া সমস্ত ঘটনা বলিল। আমার সহিত তাহাদের সম্পর্কের কথাটা খুলিয়া না বলে আপনার মনে হয়তো নানারূপ সন্দেহ হইতে পারে, তাই কথাটা খুলিয়াই বলিতেছি। আমি অগ্নিমন্ত্রে দীক্ষিত বিপ্লবী দলের একজন। যেসব পুলিশ অফিসার আমাদের জ্বালাতন করিত কিংবা আমাদের দলের যেসব লোক অ্যাপ্রুভার হইয়া আমাদের ধরাইয়া দিত, তাহাদের হত্যা করাই ছিল আমার প্রধান কাজ। প্রফুল্ল চাকিকে যে সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি পুলিশে ধরাইয়া দেয়, সেই নন্দলাল ব্যানার্জিকে আমি হত্যা করি। এই সব কাজ করিবার জন্য আমাদের অনেক রকম লোকের সহিত যোগাযোগ রাখিতে হইত। এ চুড়িওয়ালি ভগ্নী দুইটি আমাকে অনেক খবর আনিয়া দিত। তাহারা আমাকে গুরুর মতো ভক্তি করিত। আমিও তাহাদের স্নেহ করিতাম। আমি গিয়া সেই হতভাগিনী বালিকার মৃতদেহটি স্বচক্ষে দেখিয়া আসিলাম। তাহার মাও আমার সঙ্গে গিয়াছিল। আমরাও অনেক খুন করিয়াছি, কিন্তু এরূপ বিভৎস ব্যাপার আমাদেরও জীবনে ঘটে নাই। কন্যার এই শোচনীয় মৃত্যুতে তাহার মা কিন্তু একবিন্দু চোখের জল ফেলে নাই। তাহার দৃষ্টি হইতে অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইয়াছিল। এই দুই ভগ্নী জিপসি জাতের মেয়ে। ইহাদের নীতিজ্ঞান খুব বিশুদ্ধ নয়। তাহা ছাড়া ইহারা ভয়ানক প্রতিহিংসা পরায়ণ। তাহারা আমাকে বলিল, ইহার প্রতিশোধ লইতে হইবে। আমি যেন তাহাদের সাহায্য করি। সেই দিন হইতে ওই দুটি নররূপী পিশাচের আমি পিছু লইয়াছি। উহাদের সম্বন্ধে সমস্ত তথ্য সংগ্রহ করিয়াছি। উহাদের একদিনও চোখের আড়াল করি নাই। উহারা যখন শেরপুরে জমি কিনিয়া বসবাস আরম্ভ করিল, তখন আমিও উহাদের সঙ্গে সঙ্গে গেলাম এবং প্রচার করিলাম যে আমিও জমি কিনিয়া তাহাদের প্রতিবেশী হইব। কিছুদিন আলাপ করিয়া বুঝিলাম উহাদের কাম প্রবৃত্তি এখনো প্রশমিত হয় নাই। যুবতী নারী দেখিলে এখনো উহারা লুলুপ হইয়া ওঠে এবং ছলে বলে কৌশলে তাহাকে নিজেদের আয়ত্তে আনিবার চেষ্টা করে। আমি উহাদের এই কাম প্রবৃত্তির সুযোগ লইলাম। যাহার কন্যাকে উহারা নৃশংসভাবে হত্যা করিয়াছিল, সে গিয়া উহাদের সহিত বসবাস করিতে রাজি হইল। জিপসি মেয়েদের মোহিনী শক্তি উহার ছিল, সুতরাং বেশি বেগ পাইতে হইল না। একদিন চুড়ি বিক্রয় করিবার ছলে সে কালীপ্রসাদ বাবুর বাসায় গেল এবং আর ফিরিল না। সেখানেই রক্ষিতা রূপে থাকিয়া গেল। ইহার দিন দশেক পরে একদিন দেখলাম কালীপ্রসাদ বাবু বাম চোখে ব্যান্ডেজ বাঁধিয়া ঘুরিয়া বেড়াইতেছেন। কি হইয়াছে জিজ্ঞাসা করাতে বলিলেন তিনি একটা জঙ্গলে শিকার করিতে গিয়াছিলেন। হঠাৎ একটা বাঘিনীর দেখা পান। বাঘিনীটা চোখে একটা থাবা মারিয়াছে। আমি মনে মনে হাসিলাম। বুঝিলাম বাঘিনীটি কে। আলিঙ্গনাবদ্ধ ছুকরিরই নখরাঘাতে তাহার চক্ষুটি নষ্ট হইয়াছিল। আমি ছুকরিকে সাবধান করিয়া দিলাম, প্রকাশ্যভাবে সে যেন আর কিছু না করে। কিন্তু ওই লোক দুইটা এমন কামান্ধ ছিল যে ওই ঘটনার পরও তাহারা ছুকরিকে বাড়ি হইতে বিদায় করিয়া দেয় নাই। ছুকরির মুখ হইতেই আমি খবর পাই যে উহারা উভয়েই পুরুষত্বহীন। তখনও আমি ঠিক করিতে পারি নাই কি উপায়ে উহাদের হত্যা করিব। এমন সময় হঠাৎ এক পুরাতন বন্ধুর সহিত দেখা হইয়া গেল।
কিছুদিন আমি সাপুরের ছদ্মবেশে সাপুরেদের সহিত ঘুরিয়া বেড়াইতে বাধ্য হইয়াছিলাম। ভজুয়া নামক যে লোকটিকে আপনারা দেখিয়াছিলেন, সে আমার পূর্ব পরিচিত একজন সাপুরে। তাহার পূর্বে আমি কিছু কিছু অর্থ তাহাকে সাহায্য করিয়াছিলাম। আমাকে অপ্রত্যাশিতভাবে দেখিয়া সে পুলকিত হইল। আমার বাসাতেই আসিয়া আড্ডা গাড়িল এবং নিজের নানা দুঃখের বর্ণনা করিয়া অবশেষে কিছু অর্থ ভিক্ষা করিল। দেখিলাম তাহার নিকট একটা প্রকাণ্ড গোক্ষুর এবং একটা প্রকাণ্ড নেউল রহিয়াছে। নেউল আর সাপের খেলা দেখাইয়া সে অর্থোপার্জন করে। সাপটা দেখিয়া আমি ভয় পাইয়াছিলাম, কিন্তু সে বলিল, সাপের বীজ দাঁত নাই, কয়েকদিন অন্তর অন্তর সে বীজ দাঁত ভাঙিয়া দেয়। ভজুয়াকে কাজে লাগাইব স্থির করিলাম। সাপ ও নেউল সে দুটিকে ঝুড়িতে আমার পিছন দিকের একটা ঘরে বন্দি রহিল। ভজুয়াকে তখন সমস্ত কাহিনী খুলিয়া বলিলাম। কেবল অর্থের লোভে নয়, এই বিভৎস কাহিনী শুনিয়া ওই পিশাচ দুইটিকে শাস্তি দিবার আগ্রহেও সে আমাকে সাহায্য করিতে সম্মত হইল। আমি তখন প্ল্যান ঠিক করিলাম। তাহাকে বলিলাম, প্রথমে উহাদের কাছে গিয়া বলিতে হইবে যে তুমি অনেক দুরারোগ্য ব্যাধির দেশি ঔষধ জানো। ধাতু দৌর্বল্য, প্রমেহ প্রভৃতি ব্যাধির অত্যুৎকৃষ্ট ঔষধ তোমার নিকট আছে। ইহাও তোমাকে বলিতে হইবে যে অর্থাভাবে তুমি কষ্ট পাইতেছ, যে কোনো কাজ পাইলে পেট ভাতেও তুমি করিতে প্রস্তুত আছো। খুব সম্ভব ইহা শুনিয়া উহারা তোমাকে বহাল করিবে। তাহার পর তোমাকে চিকিৎসা শুরু করিতে হইবে। প্রথম প্রথম কিছুদিন উহাদের মদনানন্দ মোদক খাওয়াও, কিন্তু শেষ দিন একটু বেশি পরিমাণে আফিং খাওয়াইতে হইবে। সেই দিন তোমার সাপটাও একজনের ঘরে ছাড়িয়া দিয়া লোকের মনে বিশ্বাস জন্মাইতে হইবে যে সর্পঘাতেই উহার মৃত্যু হইয়াছে। একটা ছুঁচ লইয়া উহার পায়ের পাতায় দুইটা ক্ষতচিহ্ন করিয়া দিলে কাহারও কোনো সন্দেহ হইবে না। মেয়েটির মায়ের একান্ত ইচ্ছা, উহাদের চোখও উপড়াইয়া লইতে হইবে, না লইলে প্রতিশোধ পুরা হইবে না। সুরনাথের ঘরে যখন সাপ লইয়া সকলে ব্যস্ত থাকিবে, তখন আহিপিন বিষে অজ্ঞান কিংবা মৃত কালীপ্রসাদের চোখটা ছুকরি অনায়াসে উপড়াইয়া ফেলিতে পারিবে। চোখ কোপড়ানো হইয়া গেলে তোমরা নেউলটার মুখে এবং সামনের পায়ে রক্ত লাগাইয়া পাশের ঘরে সেটাকে বন্ধ করিয়া দিতে হইবে। ইহাতে অনেকে বোকা লোকের হয়তো ধারণা হইবে যে নেউলটাই কালীপ্রসাদের চক্ষুটি নষ্ট করিয়াছে। ছুকরির ইচ্ছা সুরনাথের চোখ দুইটাও সে উপড়াইবে। যদি সুযোগ পাওয়া যায় তাহার সেই ইচ্ছা পূর্ণ করিবার চেষ্টাও আমরা করিব। আশা করি ব্যাপারটা এইবার আপনার নিকট পরিষ্কার হইয়াছে। আর একটা কথা বলিয়া পত্র শেষ করি। এ পত্রের হস্তাক্ষর আমার নয়। ছুকরি, ভজুয়া এবং বক্সি এ নাম তিনটিও ছদ্মনাম। ন্যায়ের মর্যাদা রক্ষা করিবার জন্যই আমরা এই নৃশংস ব্যাপারে লিপ্ত হইয়াছিলাম। আপনাদের আইনের চক্ষে আমরা অপরাধী। একটা সান্ত্বনা শুধু আছে, উপরওয়ালার আইনে হয়তো আমরা ছাড়া পাইব। ইতি বক্সিবাবু। এই চিঠি পাইবার মাসখানেক পরে আমি ট্রেনে করিয়া একটা এনকোয়ারি করিতে যাইতেছিলাম। মাঠের মাঝখানে ট্রেনটা থামিয়া গেল। শুনিলাম একটা লোক কাটা পড়িয়াছে। ট্রেন হইতে সকলে নামিয়া পড়িলাম। নামিয়া শুনিলাম লাইনের মাঝখানে একটা কুকুরছানা আসিয়া পড়িয়াছিল। সেই কুকুরছানাটিকে বাঁচাইবার জন্য একটা লোক ছুটিয়া আসে এবং কুকুরছানাটাকে দূরে ফেলিয়া দেয়, কিন্তু নিজে সে পড়িয়া যায়। ড্রাইভার সময় মতো গাড়ি থামাইয়া ফেলিয়াছিল, তাহা না হইলে কাটা পড়িত। ভিড় ঠেলিয়া আগাইয়া দেখিলাম ভজুয়া এবং একটি জিপসি মেয়ে একটি বলিষ্ঠ যুবককে কাঁধে করিয়া লইয়া যাইতেছে। যুবকটির মাথা হইতে রক্ত পড়িতেছে, জ্ঞান নাই। রেলের ধারে মাঠের মাঝখানে একটি জিপসিদের তাঁবু দেখিলাম। তাঁবুর সম্মুখে একটি কুকুরি তাহার নধর শাবকটিকে স্তন্যপান করাইতেছে। সেদিন আমি ভজুয়া, ছুকরি
এবং বক্সিবাবুকে ধরিতে পারিতাম, কারণ ওই বলিষ্ঠ যুবকটিই যে বক্সিবাবু তাহাতে আমার সন্দেহ ছিল না। কিন্তু কিছুই করিলাম না। ভিড়ের মধ্যে আত্মগোপন করিয়া মুগ্ধ নেত্রে কেবল চাহিয়া রহিলাম। জীবনে যে 2-4টি সৎকার্য করিয়াছি, এইটি মনে হয় তাহার মধ্যে অন্যতম। গল্পটা পুরো শোনার জন্য অনেক ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো তোমাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের লাইক শেয়ার আমাকে এরকম আরও ভালো গল্প শোনাতে উৎসাহ দেয়। যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হাজির হব আবার এরকম অন্য কোনো গল্প নিয়ে। আজ বিদায়।